নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ২৬শে নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু অভিষেকের। বারুইপুরে রণসংকল্প সভা থেকে কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। শাহের পর এবার বঙ্গ সফরে নাড্ডা। আগামী ৮ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন জেপি নাড্ডা। এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন হিসেবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। গত ডিসেম্বরে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ হলো শুরু। বছরের প্রথম দিনেই অত্যন্ত খারাপ দিল্লির একিউআই। জানুয়ারির ১ তারিখে দিল্লির গড় একিউআই রেকর্ড ছিল ৩৭১। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার তা বেড়ে হয়েছে ৩৮৬। ২৬শে নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। এই সভা থেকেই দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের সবকটি জিততে হবে বলে কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। ২৬শে নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুরের থেকে কেন কর্মসূচির সূচনা? রণকৌশল সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। জানালেন দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের সবকটি জিততে হবে। শুক্রবার দুপুরে বারুইপুরের সাগর সংঘ মাঠে প্রথম রণকৌশল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। তাহলে কেন বারুইপুর থেকে কর্মসূচির সূচনা করা হলো? অনেকেই নাকি তাকে এই প্রশ্ন করেছে, নিজেই জবাব দিলেন তিনি। অভিষেক জানালেন, আমরা যখন কোনো শুভ কাজে যাই বাবা মায়ের আশীর্বাদ নেই, ওদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ স্নেহকে পাথেয় করে কর্মসূচি শুরু করলাম। এদিনের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে ২৬এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক। কর্মীদের উদ্দেশ্যে জানালেন, ২৬এ দক্ষিণ ২৪ পরগনার সব আসন জিততে হবে। ৩১-এ ৩১। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ। বাকি সব আসনে জয় পেয়েছিল তৃণমূল। এবার ভাঙড় ও আইএসএফ এর থেকে কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ তৃণমূলের। হাই নিউজ নেটওয়ার্ক। মণিপুরে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন শেষের পথে। এই আবহেই রাষ্ট্রপতি শাসন জারির প্রায় ১ বছর পরও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্র। মণিপুরে ফের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকের পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এই আবহেই রাষ্ট্রপতি শাসন জারির প্রায় ১ বছর পরও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্র। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে অমিত শাহের। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে ভয়াবহ হিংসার সাক্ষী হয় মণিপুর। ওই সংঘর্ষে প্রাণ হারান প্রায় ২৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হলেও শান্তি পুরোপুরি ফেরেনি। তারই প্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন এন বীরেন সিং। এরপর ১৩ই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পরে সংসদের অনুমোদন নিয়ে গত বছরের অগাস্টে আরও ৬ মাসের জন্য সেই মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ১৩ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
সূত্রের খবর, রাষ্ট্রপতি শাসন চললেও রাজ্যের বিভিন্ন অংশে এখনও স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরে আসেনি। সেই কারণেই প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক সমাধানের দিকেও ঝুঁকছে মণিপুরের বিজেপি নেতৃত্ব। এমনই এক গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্তরে পর্যালোচনা বৈঠক রয়েছে। এই বৈঠকে মূলত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি গত 2.5 বছর ধরে হিংসার শিকার সম্প্রদায়গুলির বসবাসকারী এলাকার আশেপাশে পরিকাঠামো পুনর্গঠনের বিষয়টিও আলোচনার কেন্দ্রে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখযোগ্যভাবে এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন মণিপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফের সরকার গঠনের সম্ভাবনার কথা প্রকাশ্যে বলতে শুরু করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটে জিততে নীতিশের পথে হেমন্ত, মহিলাদের মোটা উপহার, পুরুষদেরও ভাতা অসমে। খয়রিতে রাজনীতি শুরু করলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের তথাকথিত চাণক্য। শিওরে বিধানসভা নির্বাচন। একটা সময় অসমে বিজেপির পক্ষে সমীকরণ যতটা মসৃণ মনে হচ্ছিল, এখন আর ততটা মনে হচ্ছে না। রাজ্যে জাতিগত সমীকরণ বদলাচ্ছে। মুসলিমরা একজোট, অসমিয়াদের মধ্যেও ক্ষোভ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তথাকথিত খয়রাতির রাজনীতি শুরু করলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের তথাকথিত চাণক্য হেমন্ত বিশ্ব শর্মা। ভোটের আগে পুরুষ ও মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা ঘোষণা করলেন তিনি। এমনিতে অসমের দান খয়রাতির রাজনীতি কম বেশি চলে। উপজাতিদের আলাদা ভাতা ও অন্যান্য সাহায্য, চা শ্রমিকদের সাহায্য এসব সরকার করেও। এবার পুরুষদের জন্য আলাদা প্রকল্প ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার বছরের প্রথম দিন বাবু আচনিক প্রকল্প ঘোষণা করেছে অসম সরকার। এই প্রকল্প অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসেবে দেওয়া হবে প্রতি মাসে 2000 টাকা। স্নাতকোত্তর স্তরের ছাত্রদের দেওয়া হবে 1000 টাকা করে। সব ছাত্র অবশ্য এই সাহায্য পাবে না। যাদের অভিভাবক সরকারি চাকরি করেন বা যাদের পরিবারের বার্ষিক আয় 4 লক্ষের বেশি, তাদের এই প্রকল্পের বাইরে রাখা হচ্ছে। অসমের ছাত্রীদের জন্য এই ধরনের প্রকল্প আগে থেকেই চলে। হেমন্ত ঘোষণা করেছিলেন ছাত্রদের জন্য এই প্রকল্প চালু করা হবে। সেটাই ভোটের আগে চালু করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমি আমার ভাইদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য বাড়তি উপহার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমে অরুণোদয় নামের একটি প্রকল্পের অধীনে মহিলাদের মাসে 1000 টাকা ভাতা দেওয়া হয়। ভোটের মুখে হেমন্ত ঘোষণা করেছেন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 5 মাসের ভাতা একত্রে দেওয়া হবে ফেব্রুয়ারিতে। বিহু উপলক্ষে সেই সঙ্গে অতিরিক্ত 3000 টাকা করে বোহাগ বিহু অর্থাৎ বিহুর উপহার পাবেন মেয়েরা। রাজ্যে 37 লক্ষেরও বেশি মহিলা এই উপহার পাবেন, অর্থাৎ ভোটের ঠিক আগে আগে এককালীন 8000 টাকা করে পাবেন মহিলারা। বিরোধীরা অবশ্য অসমের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ভোট কেনার চেষ্টা বলেই দেখছে। তাদের বক্তব্য, রাজ্যে চাকরি নেই, মহিলাদের নিরাপত্তা বা আয়ের সংস্থান নেই, তাই ভাতা দিয়ে ভোলানোর চেষ্টা করছেন হেমন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। জনপ্রিয় পেনকিলার নিমেসুলাইড এদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জ্বর জারি হলে কিংবা ব্যথা যন্ত্রণায় কাবু হলেই বহু সময় চিকিৎসকরা এই ওষুধ প্রেসক্রাইব করেন। কিন্তু এবার কেন্দ্র এই ওষুধের 100 মিলিগ্রামের বেশি ডোজকে নিষিদ্ধ ঘোষণা করল। মনে করা হচ্ছে নিমেসুলাইড স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। জনপ্রিয় পেনকিলার নিমেসুলাইড এদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জ্বর জারি হলে কিংবা ব্যথা যন্ত্রণায় কাবু হলে বহু সময় চিকিৎসকরা এই ওষুধ প্রেসক্রাইব করেন। কিন্তু এবার কেন্দ্র এই ওষুধের 100 মিলিগ্রামের বেশি ডোজকে নিষিদ্ধ করল। মনে করা হচ্ছে বেশি মাত্রায় নিমেসুলাইড গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে, এমনকি রোগীর মৃত্যুর কারণ হতে পারে এটি। বলা হচ্ছে বেশি মাত্রায় নিমেসুলাইড গ্রহণ করলে যকৃতের ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে, যার জেরে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 29 ডিসেম্বর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশ জারি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্র। কমিটিতে রয়েছে ICMRO। এর আগে জানুয়ারিতে CDSCO এর একটি প্যানেলের পরামর্শ মেনে কেন্দ্র ইতিমধ্যেই নিমেসোলাইডের পশু চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যবহার নিষিদ্ধ করেছে। পরিবেশ সংক্রান্ত উদ্বেগের ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিশেষ করে দেশের শকুনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর। প্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল, গবাদি পশুর পেনকিলার হিসেবে নিমেসোলাইডের ব্যবহার শকুনের মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি গবেষণার কথাও সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে নিমেসোলাইড ব্যবহারের পরই 24 ঘন্টার মধ্যে শকুনগুলি মারা যাচ্ছে। প্রসঙ্গত 1985 সালে ইটালিতে আত্মপ্রকাশ করেছে নিমেসোলাইড। এরপর সেটি ভারতে ব্যবহৃত হতে শুরু করে, যদিও প্রথম থেকে ওষুধটির ব্যবহার নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানের মতো দেশে চিকিৎসকরা বহুদিন ধরেই লক্ষ্য করেছিলেন এই ওষুধ ব্যবহারের পর বুকে ব্যথা, বমি, ঝিমানো ভাব, পেট খারাপের মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। 2011 সালে এদেশে শিশুদের জন্য নিমেসোলাইড ব্যবহার নিষিদ্ধ করা হয়। 12 বছর না হলে তা দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়, কিন্তু বর্ষিয়ান রোগীদের জন্য তা নিষিদ্ধ ছিল না। কিন্তু আশঙ্কা ছিলই, অবশেষে সেই পদক্ষেপ করল কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরে নতুন অতিথি। জলদাপাড়া জাতীয় উদ্যানে জন্মালো এক শৃঙ্গ গন্ডার শাবক। মা ও শাবক দুজনেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 332। নতুন বছরে খুশির হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে। বছরের প্রথম দিনই জন্ম নিয়েছে এক শৃঙ্গ গন্ডার শাবক। মা ও শাবক দুজনেই সুস্থ আছেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। দুজনের ওপরেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান। প্রতিদিনের মতোই পেট্রোলিংয়ের মতো বেরিয়েছিল হাতিদের ওপর নজর রাখা একটি দল। টহল দেওয়ার সময় কয়েকজন সদস্য গন্ডারের শাবকটিকে দেখতে পান। তারাই আধিকারিকদের বিষয়টি জানান। জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রোটোকল অনুযায়ী প্রতিটি নবজাতক গন্ডার শাবকের রেকর্ড নথিভুক্ত করার পাশাপাশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এই শাবকটিরও রেকর্ড রাখা হবে। গন্ডার শাবক ও মা উভয়েরই সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের আগের সংখ্যা ছিল 331টি। নতুন শাবক জন্ম নেওয়ার পর সংখ্যা বেড়ে হল 332। উল্লেখ্য, উত্তরবঙ্গে বিপর্যয়ের পর অক্টোবর মাসে খুলে দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং রুট। চালু হয় হাতি সাফারিও। বড়দিন ও 1 জানুয়ারি বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য খোলা ছিল জলদাপাড়া অভয়ারণ্য। শীতের মরশুমে ভিড় জমাচ্ছেন জঙ্গল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছর শুরু হলেও দিল্লির বাতাস উন্নত হওয়ার কোনো লক্ষণই নেই। বছরের প্রথম দিনই অত্যন্তই খারাপ ছিল দিল্লির AQI। জানুয়ারির 1 তারিখে দিল্লির গড় AQI রেকর্ড হয়েছিল 371। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার তা বেড়ে হয়েছে 386। নতুন বছরের শুরুতে হলেও দিল্লির বাতাস উন্নত হওয়ার কোনো লক্ষণ নেই। বছরের প্রথম দিনেই অত্যন্ত খারাপ ছিল দিল্লির AQI। জানুয়ারির 1 তারিখে দিল্লির গড় AQI এর রেকর্ড ছিল 371। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার তা বেড়ে হয়েছে 386। দূষণের সঙ্গে রয়েছে প্রবল ঠান্ডাও। শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে শৈত্যপ্রবাহ চলতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 6 জানুয়ারি পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে দিল্লিতে। মধ্যরাতে এবং ভোরে ঘন কুয়াশা দেখা যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের শুষ্ক আবহাওয়ার বাতাস স্থির রয়েছে। খুব বেশি দোলাচল নেই বায়ু প্রবাহে। তার ফলেই
বাতাসের ধূলিকণার খুব একটা নড়াচড়া না করেই একই জায়গায় স্থির রয়েছে। এর ফলে কুয়াশাও বাড়ছে, সঙ্গে খারাপ হচ্ছে বাতাসের গুণমান, কমছে দৃশ্যমানতা। দিল্লির কোনো কোনো এলাকায় AQI রয়েছে আনন্দ বিহারে 348, অশোক বিহারে 308, চাঁদনি চকে 334, জাহাঙ্গীরপুরীতে 316, রোহিণীতে 309, ওখলা ফেজ 2 320, IIT দিল্লিতে 314। প্রতিকূল অবস্থার কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। যাত্রী যাতে বিমানবন্দরে এসে অযথা হয়রানির শিকার না হয় সেই কারণেই বেশ কিছু বিমান বাতিল করেছে ইন্ডিগো। হাই নিউজ নেটওয়ার্ক। কার্যত ঠান্ডা ঘরে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে 2027 সালের 15ই আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। কার্যত ঠান্ডা ঘরে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে 2027 সালে 15ই আগস্ট ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 2017 সালের সেপ্টেম্বরে মুম্বাই থেকে আহমেদাবাদের 508 কিমি দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর উদ্যোগ শুরু হয়। প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প 2023 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্পের ডেডলাইন মিস করেছে। রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ 1.6 লক্ষ কোটি টাকা পার করে যাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট পক্ষগুলি। আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত হাই স্পিড ট্রেন প্রকল্প দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণের সমস্যা ও মাঝে 2 বছর কোভিডের জন্য বন্ধ হয়ে যাওয়া কাজ। আপাতত 2027 সালে আগস্ট মাসকে ডেডলাইন করেই এগোচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, সব ঠিক থাকলে 15ই আগস্ট ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। তিনি বলেন, 2027 সালের স্বাধীনতা দিবসের আগে বুলেট ট্রেনের টিকিট কিনে ফেলুন, দেশে প্রথম বুলেট ট্রেন ছুটবে। যদিও সেই ডেডলাইন পালন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সম্ভবত সেই কারণেই জোর গলায় ডেডলাইনের কথা তিনি বলেননি, শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতে আসল বোমা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বুধবার মাঝরাতে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে স্পিরিটের লুক প্রকাশ্যে আনলেন তিনি, আর তাতেই নেট ভুবনে বিতর্কের ঝড়। সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতে আসল বোমা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 25 সালে বছরভর চর্চায় থেকেছে স্পিরিট। কখনো সিনেমার ডার্ক সাইডে বাজেট নিয়ে আলোচনা হয়েছে, তো বা কখনো আবার দীপিকা পাডুকোনের ছাঁটাই নিয়ে মুখ পুড়েছে পরিচালক ভাঙ্গার। তখন থেকে দর্শক অনুরাগীদের কৌতূহল, প্রভাসের বিপরীতে দীপিকার পরিবর্তে কোন নায়িকাকে দেখা যাবে। বুধবার মাঝরাতে সেসব অপেক্ষার অবসান ঘটিয়ে স্পিরিটের লুক প্রকাশ্যে আনলেন ভাঙ্গা, আর তাতেই নেট ভুবনে বিতর্কের ঝড়। দীপিকা পাডুকোনের বদলে প্রথমটায় প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার কথা শোনা গেলেও বর্ষবরণের রাতে প্রভাসের শেয়ার করা পোস্টারে দেখা গেল অ্যানিমাল এবং ভাবি 2 এর তৃপ্তি ডিমডিকে। গত 24 সালে অ্যানিমালের সাফল্যের পর থেকে যে অভিনেত্রী পরিচালক প্রযোজকদের আই ক্যান্ডি হয়ে উঠেছেন তা বলাই বাহুল্য। কিন্তু দীপিকা বা প্রিয়াঙ্কার বিকল্প হিসেবে তৃপ্তিকে মোটেই মেনে নিতে পারছেন না নেট বাসিন্দাদের একাংশ। অতঃপর যাবতীয় রাগ গিয়ে পড়েছে ভাঙ্গার উপর। ততোধিক চর্চিত প্রভাসের স্পিরিট লুক জানিয়ে সোশ্যাল পাড়া আপাতত দ্বিখণ্ডিত। প্রথম পোস্টারেই 2 মুখ্য চরিত্রের লুক ফাঁস করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দেখা গেল খালি গায়ে শরীর জুড়ে ক্ষতের চিহ্ন, বাঁধা ব্যান্ডেজ, চোখে রোদ চশমা আর কাঁধ পর্যন্ত লম্বা চুল, হাতে ধরা পানীয়ের বোতল, মুখে ধরা সিগারেট, যা জ্বালিয়ে দিচ্ছেন প্রেয়সী তৃপ্তি। আর দক্ষিণে অভিনেতার এহেন লুক দেখে নেটপাড়ায় শোরগোল। প্রভাস অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়ে ব্লকবাস্টার ব্যবসার ভবিষ্যৎবাণী করলেও সিংহভাগ নেট বাসিন্দারা আবার অ্যানিমাল রণবীর কাপুরের লুকের সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছেন। একাংশ আবার সস্তার অ্যানিমাল বলেও কটাক্ষ করতে ছাড়লেন না। সব মিলিয়ে
লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক লাইমলাইটে স্পিরিট। হাই নিউজ নেটওয়ার্ক। গত ডিসেম্বরে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জল গড়িয়েছে অনেক দূর। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। গত 13ই ডিসেম্বর দর্শকরা টিকিট কেটে মেসিকে দেখতে যুব ভারতীতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হয়নি। নেতা মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠরাই ঘিরেছিল মেসিকে। এই অভিযোগে ক্ষুব্ধ দর্শক মাঠে নেমে ভাঙচুর চালায়। বিশৃঙ্খলার কারণ খুঁজতে সিট গঠন করে রাজ্য। তদন্তে উঠে এসেছে প্রায় ৩৫ লক্ষ হাজার দর্শকের কাছ থেকে মোট ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে আয়োজক সংস্থা সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। মেসি সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের সংস্থার বিরুদ্ধে আর্থিক নিয়মের অভিযোগও রয়েছে। তদন্তকারীরা সংস্থার অ্যাকাউন্টেন্ট ও সম্পত্তি মিলিয়ে এখনো পর্যন্ত ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত দুই জায়গাতেই এই তথ্য পেশ করা হয়েছে। সূত্রের খবর, পুরো ঘটনার প্রাথমিক তদন্তেই দেখা গিয়েছে মেসিকে আনার নামে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই তদন্ত এখন প্রথম পর্যায়ে। ৩৫,০০০ মানুষ টিকিট কেটে ফেলেছিলেন। ১৯ কোটি টাকার টিকিটও বিক্রি হয়েছিল। বিশৃঙ্খলার জেরে সরকারি সম্পত্তি প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। ঘটনার দিনের বিশৃঙ্খলা ছিল নজিরবিহীন। ১,০০০ টাকার টিকিট দিয়ে টিকিট কেটে দর্শক স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু সেইভাবে মেসিকে দেখতে না পাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বিভিন্ন অংশে ভাঙচুর করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রশাসনকে হিমশিম পর্যন্ত খেতে হয়েছে। ১.৫ ঘন্টার কর্মসূচি শেষ হওয়ার আগেই ১৫ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তারপরেই বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ স্বপ্রণোদিত মামলা রুজু করেছে। সেই দিন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। রাজ্যের জিডিপি জানিয়েছেন, দর্শকদের আশ্বস্ত করেছিলেন যতগুলো টিকিট বিক্রি হয়েছে তার পুরো টাকা দর্শককে ফেরত দিতে হবে। আয়োজকরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে টিকিটের টাকা ফেরত দেওয়ার পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করেছে পুলিশ। প্রশাসন বলছে, দর্শকরা তাদের প্রাপ্য টাকা অবশ্যই পাবেন। একই সঙ্গে এই ঘটনার জড়িত তদন্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত অব্যাহত থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।